জি, ৭৫-এর বিপ্লবীরা বাংলাদেশে মূল্যায়ন পায়নি। ৯০-এর বিপ্লবীরা ৯০ শহীদ নূর হোসেন ছিলেন, জেহাদ, বসুনিয়া, দীপালি ছিলেন। তারপর ডাক্তার মিলনের রক্তের উপর দিয়ে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিল। আরো অনেক শহীদের রক্তের উপর দিয়ে। ঠিক একই প্রশ্ন আজকে ঘুরে ফিরে আসছে যে তাহলে কি ২০২৪ সালে যাদের যে এই বিপ্লবীরা যারা জীবন দিয়েছেন তাদেরকেও কি কোন মূল্যায়ন করা হবে? দেখুন, ভেরি আনফরচুনেটলি হিস্ট্রি বলে বিপ্লবীদের হিস্ট্রিরা মনে রাখে, বিপ্লবীদের রাজনৈতিক দলগুলো মনে রাখে না। এবং যতগুলো জায়গায় পৃথিবীর রক্তাক্ত বিপ্লব হয়েছে শেষ পর্যন্ত বিপ্লবীরা হয়তো মারা পড়েছে অথবা তাদেরকে দেশান্তরী হতে হয়েছে। এর পিছনে যেটা কাজ করে সেটা হচ্ছে কায়েমি স্বার্থবাদী রাজনীতি এবং ভেস্টেড ইন্টারেস্টেড পলিটিক্সের জায়গাটা যখন তৈরি হয়ে যায় তখন বিপ্লবীরা কোনো কারণে হোক, যে কোনো কারণেই তারা ইনভ্যালিড হয়ে যায়, কারণ বিপ্লবীরা আপোষহীন। কারণ আপোষ, কম্প্রোমাইজ করার মনোমানসিকতা যদি আপনার ভিতরে তৈরি হয় তাহলে আপনি বিপ্লবী হতে পারবেন না। তবে ২০২৪ সালের এই প্রশ্নটা আমারও, শুধু আমার প্রশ্নকর্তার সাথে না, আমারও একই প্রশ্ন। তাহলে কি ৬ মাস পর্যন্ত যা দেখলাম তাদেরকে কি বাংলাদেশ মূল্যায়ন করতে পারবে না? এই প্রশ্নটা আমিও আজকে আপনার মাধ্যমে গোটা বাংলাদেশের যারা দেখছেন এবং পৃথিবীর যেসব জায়গায় যারা বসে দেখছেন এই প্রশ্নটা আমিও ছুড়ে গেলাম। কারণ এই প্রশ্নের কোনো এক্সক্লুসিভ এবং কোনো ইনক্লুসিভ আনসার আমার কাছে নেই। এজন্য আমি দুঃখিত। তবে অবস্থা দৃষ্টি এটাই মনে হচ্ছে মোস্ট প্রবাবলি তারা আবার রং হ্যান্ডে পড়ে যাবে এবং তাদেরকে ফেলে দেয়া হবে। আমি একটা কথা বলি, আমার কাছে খুব অবাক লাগতেছে। শেখ হাসিনার বিচারের জন্য সরাসরি স্ট্রেইট ফরওয়ার্ড বিচার দাবি করে বাংলাদেশের বৃহত্তর দুটি দল থেকে কোনো ধরনের কোনো দাবি এখনো সরাসরি আসে নাই যে আমরা শেখ হাসিনার বিচার চাই এবং সরাসরি উনাকে ট্রাইব্যুনালে এনে বিচার করে এই গণহত্যার বিচার করতে হবে। এই বিচার করার আগ পর্যন্ত আমরা আওয়ামী লীগের সাথে বসবো না, দেখবো না, ওদের সাথে আমাদের মুখ দেখা দেখি বন্ধ। এই ধরনের কোনো কমিটমেন্ট এখন পর্যন্ত কিংবা কোনো ধরনের স্টেটমেন্ট, স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট আমরা কিন্তু বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর কাছে এখন পর্যন্ত পাই নাই। আপনি এটা কি চিন্তা করে পাচ্ছেন? উনি বলেছেন যে ৮০% ছাত্রলীগ। হতেই পারে, ওদের রিক্রুটমেন্ট, ওদের গভর্নমেন্ট ছিল। কিন্তু সে ছাত্রলীগের রাজনীতি করেছে ঠিক, কিন্তু তাকে চাকরির সময় একটা অথ করতে হয়েছে, একটা শপথ করতে হয়েছে। প্রত্যেকটা মানুষ, আমি, আপনি, আমরা প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো আদর্শ লালন করি তো? আজকে যদি আমাকে বাংলাদেশের কোনো একটা জায়গায় কোনো একটা চেয়ারে নিয়ে বসায় দেয়া হয়, একটা পজিশনে, তো বসানোর সময় তো আমাকে একটা শপথ দেয়া হবে যে এই রাষ্ট্রটাকে ১ম এ আমি সেভ করব। আমাদের সমস্যা হচ্ছে সে ছাত্রলীগ, সে পেশায়ও ছাত্রলীগ, সে কাজেও ছাত্রলীগ, সে ব্যবসায়ও ছাত্রলীগ, সে তার প্রফেশনাল লাইফেও সে ছাত্রলীগ। এটা হচ্ছে আমাদের মূল প্রবলেম। এখন আওয়ামী লীগ যেসব লোকদের রিক্রুট করেছে তাদের সময় তাদের যে রিক্রুটমেন্টটা ডেফিনিটলি তাদের দলের বাইরের বলয় থেকে তারা রিক্রুট করেনি। কিন্তু এটা সুস্থ বিবেকের দরকার, সুস্থ মানসিকতার দরকার যে আমাকে যখন বসানো হয়েছে রাষ্ট্রের নিরাপত্তার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, তখন আমি আর আওয়ামী লীগ নই। তখন আমি রাষ্ট্রের সেবক এবং রাষ্ট্রের কর্মচারী। আমাদের মাইন্ডসেটের ভেতরে প্রফেশনালিজম নাই বলেই এগুলা ঘটে, বারবার ঘটে। দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন প্রশ্নটা হচ্ছে যে দলীয় নিয়োগ কি দলীয় পরিচয়ে যোগ্যতাবিহীন নিয়োগ, না একজন লোক দল করে তার যোগ্যতাও আছে সে চাকরি পেয়েছে, কোনটা? বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যোগ্যতার বিবেচনা থেকেও দলীয় কোটায় তাকে চাকরি দেয়া হয়। এগুলা অনেক ক্ষেত্রে, তবে নিয়োগের ক্ষেত্রে যেটা হয় মিনিমাম একটা যোগ্যতা আপনাকে কোয়ালিফাই করে তারপর চাকরিতে আসতে হয়। আমি আপনার আগের প্রশ্নটাই যদি ফিরে যাই, আমার কাছে মনে হচ্ছে একটা কাজ অবশ্য গভর্নমেন্ট করতে পারে, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি আগের যে নিয়োগগুলো হয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া, তাদের নিয়োগের কোয়ালিফিকেশন এগুলা যাচাই বাছাই করতে পারে। করে বিলো স্ট্যান্ডার্ড যারা আছে, যারা কোয়ালিফাই করতে পারে নাই, এই ধরনের যদি কোনো নিয়োগ থাকে, যেমন মুক্তিযোদ্ধা কোটায় অনেকগুলো নিয়োগ হয়েছে, যেটা নিয়ে আজকে এতদূর পর্যন্ত বাংলাদেশ আসলো। যে কোনো কৌটা, নট অনলি দ্য মুক্তিযোদ্ধা কৌটা, যে কোনো কৌটার কাজে লাগিয়ে যদি অযোগ্য ব্যক্তিদের এইখানে কোনো চান্স দেয়া হয় তাদেরকে বাতিল করে দেয়া হোক।
তো আমার একটাই কথা হচ্ছে, আপনি শুনুন, পৃথিবীতে নিরপেক্ষ বলতে কোনো শব্দ নেই। নিরপেক্ষ হচ্ছে শুধু পাগল আর ছাগল। স্ট্রেইট ফরওয়ার্ড কথা এগুলো। প্রত্যেকটা মানুষ তার ভেতরে নিজস্ব একটা সত্তাকে লালন করে। কিন্তু আপনি দেখেন, আমরা যারা এই দেশে আছি, কাজ করি, আমরা বিভিন্ন আ আদর্শ লালন করি। আপনি করেন, আমি করি। কিন্তু আমরা যখন প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করি, এই দেশে যদি একটা গভর্নমেন্ট অফিসে কেউ যায়, গভর্নমেন্ট অফিসার কি তাকে জিজ্ঞেস করে, কিংবা পুলিশ স্টেশন জিজ্ঞেস করে, আপনি লেবার পার্টি করেন না কনজারভেটিভ পার্টি করেন? এটা হচ্ছে প্রফেশনালি আপনি কিভাবে আপনার সার্ভিস এজেন্সি গুলাকে বিল্ড আপ করছেন। এটা ডিপেন্ড করে তাদের প্রফেশনালিজমের উপর। ভেরি আনফরচুনেটলি আমরা কিন্তু ফেল করেছি এই জায়গায়। গত 53 বছর আমাদের সার্ভিস সেক্টরে, সেবা খাতে যেসব লোকেরা চাকরি করেছেন, তাদের ভিতরে প্রফেশনাল মোরালিজম, প্রফেশনাল এথিক্স গুলো গড়ে ওঠে নাই। এবং প্রফেশনাল এথিক্স গড়ে না ওঠার কারণেই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দলকানা সিদ্ধান্ত দিই। চেয়ারে বসার পরেও দলকানা সিদ্ধান্ত দিই।